নির্বাচন হওয়া বা না হওয়া নিয়ে এক ধরনের তো আসলে ধোঁয়াশা আছেই, কিন্তু এবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস ফোরামের যে নেতারা যখন এলেন তখন ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে ডিসেম্বরেই নির্বাচন হবে, এবং উনি একটু প্রত্যয়ের সাথে জোর দিয়ে বলেছেন মনে করা হচ্ছে। আমরা সেনাপ্রধানকে আপনি যদি বললেন যে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতে আমরা নির্বাচন নিয়ে তাগাদা বা অনুরোধ করতে দেখেছি, সেটি ডিসেম্বর কেন্দ্রিক, সেটাও ডেডলাইন। কিন্তু যে প্রশ্নটি হচ্ছে যে এই নির্বাচনটা কি অন্তর্ভুক্তিমূলক হবে, অর্থাৎ আওয়ামী লীগ কি নির্বাচনে আসতে দেওয়া হবে নাকি হবে না? আওয়ামী লীগকে নিষিদ্ধের আরেক ধরনের আন্দোলনের কর্মসূচি আমরা দেখছি মাঠে, রাজনীতির মাঠে, এবং এটি নিয়ে এখন বেশ সরগরম। এবং এটিকে কিভাবে দেখছেন যে আওয়ামী লীগ নির্বাচনে কি আসবে নাকি আসবে না, বা আসতে দেওয়া হবে নাকি আসতে দেওয়া হবে না? আর যদি আওয়ামী লীগ না আসে তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে কিনা? এটি খুবই জরুরি একটি প্রশ্ন। দেখেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এই সিদ্ধান্তটি আওয়ামী লীগের। আবার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি দেওয়া হবে না সেই সিদ্ধান্তটি বর্তমান বাস্তবতায় সরকারের। কিন্তু আমি ঠিক এই দুটির কোনো জায়গায় না গিয়ে আমি যদি ঠিক বাইরে থেকে এই বিষয়টির দিকে একটু তাকাই, আমি একটু দেখতে চাই প্রথমত আমি ঠিক আপনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কথা বললেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ কিন্তু আরো আগেই তারা বাংলাদেশের ব্যাপারে যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টটিতে তারা স্পষ্ট করেই বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। আমরা যদি জাতিসংঘ মানবাধিকার কমিশন যে রিপোর্টটি দিয়েছে বাংলাদেশের জুলাই আগস্ট সেই সময়কার হত্যাকাণ্ড নিয়ে বা আন্দোলন নিয়ে, সেখানেও তারা কিন্তু স্পষ্ট করে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। অতি সম্প্রতি জাতিসংঘ মহাসচিব যে বাংলাদেশ ঘুরে গেলেন সেই সময়ে তার আলাপচারিতায়, যদিও এটি বাংলাদেশের পত্রপত্রিকায় এই অংশটুকুকে আমরা রিপোর্ট হতে দেখিনি, কিন্তু বিভিন্ন সূত্রগুলো বলছে যে ব্যক্তিগত আলাপচারিতায় তিনিও এই কথাটি বলে গেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। এর বাইরে আমরা যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকাই, আমি ভারত প্রতিবেশী দেশ, ভারতের কথা আমরা আলোচনার বাইরে রাখলাম। আমরা যদি ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকাই, মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, যুক্তরাজ্যের দিকে তাকাই, অন্যান্য প্রত্যেকটা দেশের দিকে তাকাই, তারা প্রত্যেকটা দেশের অবস্থানই কিন্তু হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে। তার একটা কারণ আছে। আপনি বাংলাদেশে আপনি আওয়ামী লীগের সমর্থকের কথা বলেন, সমর্থনের কথা বলেন, একটা বিপুল জনগোষ্ঠী এই দলটিকে সমর্থন করে, এই দলটির সঙ্গে আছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ নেই, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগ একেবারে কর্পূরের মতো হাওয়া হয়ে উড়ে গেছে কোথাও। তারা কিন্তু এই সোসাইটিতে অ্যাডজাস্ট করে, এবং এই সোসাইটিতে অ্যাডজাস্ট করে বলেই যারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখেন, বিদেশি শক্তি বা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চান, যারা বাংলাদেশে তাদের পুঁজি খাটাতে চান, ইনভেস্টমেন্ট করতে চান, তারা মনে করেন, কারণ তারা কিন্তু আসলে ভবিষ্যৎ বাংলাদেশে যে জায়গাটায় তাদের পুঁজি খাটবে, যে জায়গাটায় তারা তাদের অর্থ বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগের নিরাপত্তার কথাটা তারা চিন্তা করে। সেখানে তাদের যে মুনাফা হবে, সেই মুনাফাটা তারা নিজ দেশে ফেরত নিয়ে যাবেন নিরাপদে, তার গ্যারান্টির কথা তারা চিন্তা করেন, তার সেফটির কথা চিন্তা করেন। এবং সেই নিরাপত্তা, সেই সেফটি এবং ভবিষ্যতের বাংলাদেশে একটি স্থিতিশীল সামাজিক অবস্থা যারা চান, তারা কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা, সেটিতে তারা সায় দিচ্ছেন না। ফলে এই সরকারের উপর, সরকারের ভিতরে আমরা নিজে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে চান কি না চান, অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে নতুন রাজনৈতিক দলটি কি চায় কি না চায়, তার চাইতেও এইসব ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাবক হিসাবে কাজ করবে আন্তর্জাতিক শক্তি কি চাইছে কি চাইছে না সেটি। কারণ বাংলাদেশ কোনোভাবেই বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে তারা সামনের দিকে এগোতে পারবে না, তারা টিকতে পারবে না। সো সেই জায়গাটায় আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করে দেওয়ার জায়গা থেকে আপনি খেয়াল করবেন যে ক্রমশ সরকার সরে আসতে আসতে আস্তে আস্তে অন্তত প্রধান উপদেষ্টা ফরমালি অন্তত এই কথা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। আমরা জানি যে বিএনপি আর আগে বলেছে যে এটি জনগণ সিদ্ধান্ত নেবে। ফলে নিষিদ্ধ করার জায়গাটি এই সরকারের জন্য একেবারে একটু মানে একটা কঠিন টাস্ক হিসাবে থাকবে বলে আমার কাছে মনে হয়েছে। কিন্তু নির্বাচনের প্রশ্নে, সেই প্রশ্নেও আওয়ামী লীগকে বাইরে রেখে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তাদের মানে দলগত অবস্থান, তাদের গোছানো কিংবা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, সেটি অন্য আলোচনা। কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়ে যদি মনে করে যে না, আমি রাজনৈতিক দল থেকে অংশগ্রহণ করতে দিব না, সেই ক্ষেত্রে
বাইরে থেকে সরকারের উপর একটা চাপ থাকবে। এই কারণে যেহেতু বাইরের আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, যারা আমাদের ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট বলি, যেভাবে বলি না কেন, তারা যেহেতু তাদের পুঁজির নিরাপত্তার চিন্তাটা করবে, ফলে তারা একটু শেকি হয়ে যাবে এবং তারা সেটি চাইবে না যে একটি সামনে একটা অস্থিতিশীল ভবিষ্যৎ তৈরি হবে, পরিবেশ তৈরি হবে, এমন একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক। ফলে সেই জায়গাটায় সরকারকে অনেকবার ভাবতে হবে। তবে আমি আজকে আপনার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে একটা ছোট্ট হেডলাইন আমি দেখছিলাম যে নির্বাচন কমিশনে নাকি আওয়ামী লীগ নামে একটা নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা পড়েছে। এগুলো এক ধরনের, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এক ধরনের একটা ফাতরামি। এবং এই ধরনের ফাতরামি গুলো আসলে যদি ইলেকশন কমিশন এন্টারটেইন করে, রাইট ওয়েতে নাকচ না করে দেয়, তাহলে ইলেকশন কমিশনের ভাবমূর্তি কেবল না, তার বিশ্বাসযোগ্যতা আসলে প্রশ্নবিদ্ধ হবে। এবং তখন মনে হবে যে ইলেকশন কমিশন আসলে এক ধরনের শুধু ফাতরামি করছে তাই না, ইলেকশন কমিশন আসলে মানে নির্বাচন নিয়ে কোনো কোনো মহলের যে গেম, সেই গেমের একটা পার্ট হিসেবে কাজ করছে। সাগর ভাই, রিফাইন আওয়ামী লীগ এর একটা ধারণা যেটি নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, আসলে আওয়ামী লীগের রিফাইন করে বা শেখ হাসিনাকে নেতৃত্বের বাইরে রেখে নতুন করে কাউকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করে বা নতুন একটা কমিটি করে আওয়ামী লীগ যদি আসে, তাহলে সে আওয়ামী লীগের কতটা আওয়ামী লীগ নামে আসতে পারবে কিনা, অথবা তার গ্রহণযোগ্যতা থাকবে, অথবা এটা কি আসলে আদৌ সম্ভব কিনা, বা এটা মানে কি দেখছেন বিষয়গুলো? দেখুন, রিফাইন্ড, মেটিকুলাস, এই শব্দগুলো কিন্তু খুবই চমৎকার আমাদের মানে সোসাইটিতে, আমাদের রাজনৈতিক আলোচনায় এগুলো এখন নতুন শব্দ। মজার ব্যাপার, আমাকে সেদিন আমাদের নর্থ আমেরিকান একজন ইনভেস্টমেন্ট এক্সপার্ট বলছিলেন যে ওয়াও, তোমাদের পলিটিশিয়ানরা তো দেখি এখন খুব মানে খুব পশ হয়ে গেছে, কারণ এই যে মেটিকুলাস কিংবা রিফাইন্ড এই শব্দগুলো বাংলাদেশে, আমার যে উনি বলছিলেন যে আমার বাংলাদেশের সোসাইটিতে যে উঠা বসা, সেই এক্সপিরিয়েন্সে এই ধরনের শব্দগুলো আমরা আগে শুনতাম না। সো তোমাদের পলিটিশিয়ানরা কেউ হয়তো ওয়েস্টার্ন ইংলিশ লার্নেড এরকম কেউ তোমাদের পলিটিশিয়ানদের এখন ইংরেজি শেখাচ্ছে, যে তারা এখন রিফাইন টিফাইন এরকম শব্দগুলো ব্যবহার করছে। এনিওয়ে, এই যে জায়গাটা আপনি যদি বলেন যে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা অরিজিনাল আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের, আমরা একটা একটা জিনিস বলি যে দেখেন, আওয়ামী লীগের নেতা কর্মী, তৃণমূলের সমর্থক কিংবা ইন জেনারেল পিপল, শুধু আওয়ামী লীগ কেন, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতরে এক ধরনের শুদ্ধি আমরা চাই, এক ধরনের সংস্কার আমরা চাই। আমরা রাজনৈতিক দলগুলো গঠনতান্ত্রিক নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালিত হবে, তাদের আয় ব্যয়ের হিসাবের স্বচ্ছতা থাকবে, তাদের নেতৃত্ব নির্বাচিত হবে ডেমোক্রেটিক প্রসেসে, এই বিষয়গুলো কিন্তু আমরা চাই। সো সেই চাওয়া থেকেই আসলে আওয়ামী লীগের ক্ষেত্রেও আমরা চাই যে আওয়ামী লীগ একটা পরিশোধিত, যদি বলি শব্দটা, সেটাও হইতে পারে, বা আওয়ামী লীগ মানে তার তৃণমূলের নেতা কর্মীদের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে পুনর্গঠিত হয়ে তারা কর্মতৎপরতা শুরু করবে, সেটা আমরা চাই। এখন আপনি বাইরে থেকে আপনি আসলে তো চাপিয়ে দিতে পারেন না, আপনি আপনার এক্সপেকটেশন বলতে পারেন। আমরা যেহেতু বাইরের লোক, আমরা আওয়ামী লীগের লোকরা, আমরা আমাদের এক্সপেকটেশন বলতে পারি, আমরা দাবিও জানাতে পারি যে তোমাদের কাছে আমরা এই প্রসেস গুলো চাই। সো কিন্তু আওয়ামী লীগ কি করবে সেই সিদ্ধান্তটা আসলে আওয়ামী লীগ নিবে, তাই না? আওয়ামী লীগ মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সাড়া দিয়ে তারা সেভাবে পরিবর্তন সংস্কার করবে না, করলে ভালো, আমরা সেটি চাইবো। আমরা তো চাই যে আওয়ামী লীগ, প্রত্যেকটা রাজনৈতিক দল আরো মানে নিজেদের কিছু সংস্কার করুক, সেটা আমরা চাই, আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা চাই। কিন্তু যে জায়গাটা আপনি যদি বাইরে থেকে শর্ত দিয়ে মনে করেন যে এই শর্ত পূরণ করে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে হবে, সেটিও কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণের কথা। সেটিও কিন্তু যে আপনারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন অথবা দিবেন না, সেই আলোচনারই একটি ধাপ হচ্ছে আমি তোমাকে দিব, তোমাকে এই করে আসতে হবে। সো বেসিক্যালি কন্ট্রোলিং। সো রাষ্ট্র, কোন সরকার, কোন পক্ষ রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করবে কিনা, সেই নিয়ন্ত্রণটা আমরা অ্যাকসেপ্ট করবো কিনা, আমরা চাইবো কিনা, সেটি একটি প্রশ্ন। এখন আপনি আরেকটা জায়গায় যদি বলেন যে শেখ হাসিনাকে রেখে আওয়ামী লীগ, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ, এখন শেখ হাসিনাকে রেখে কিংবা বাদ দিয়ে সেই সিদ্ধান্তটা তো আমরা করতে পারি না, সেই আলোচনাটাও আমরা করতে পারি না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে হ্যাঁ, শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 172টা না কয়টা হত্যা মামলা আছে, ওয়েল, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা আছে, তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে, ফেয়ার ট্রায়ালের মাধ্যমে, গ্রহণযোগ্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার করেন, বিচার করে যদি দোষী সাব্যস্ত হয়, আমাদেরও বলার সুযোগ থাকবে যে কোনো দণ্ডিত ব্যক্তিকে দলের নেতৃত্বে রাখা যাবে না। কিন্তু তার আগে তো আপনি কথা বলতে পারেন না যে না, তাকে বাদ দাও। কিসের ভিত্তিতে আপনি বলবেন?
তার বিরুদ্ধে আপনি অভিযোগ এনেছেন, কিন্তু অভিযোগ তো প্রমাণিত আপনি এখনো করেননি। কোনো এই বিচার প্রসঙ্গটা যখন আপনি তুললেন, আমরা ছাত্রদের পক্ষ থেকে দেখছি যে তারা আওয়ামী লীগের এবং শেখ হাসিনার গণহত্যাকারীদের বিচার তারা চাইছে তাদের ভাষায়, এবং বিচারের আগে কোনো নির্বাচন নয় এবং নির্বাচন শব্দটা উচ্চারণ করা যাবে না, এই ধরনের এক ধরনের হুমকিও দেওয়া হয়েছে। বিচারটি যেটা বলছেন যে বিচার যে যথাযথ প্রক্রিয়ায় যে হচ্ছে কিনা, আপনি গত 7 মাসে যে বিচারিক যে কার্যক্রমগুলো আপনি দেখলেন, তাতে কি মনে হয় যে তারা যথাযথ প্রক্রিয়া বিতর্কমুক্ত একটি সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে তারা যাচ্ছে, নাকি আসলে বিচারটা হবে বা বিচারকে সামনে রেখে এক ধরনের রাজনীতি চলছে? কোনটা আসলে কি হচ্ছে? আচ্ছা, দুটি প্রশ্ন আপনার। প্রথম প্রশ্ন যে ছাত্রদের যে এদেরকে আসলে এখন আর ছাত্র বলাও যায় না, বিকজ তারা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছে এন্ড দে আর নো মোর স্টুডেন্ট, তাই না? তারা তো আর এখন ছাত্র না, তারা একটা রাজনৈতিক দল গঠন করে, আপনি অন্য আর 10টি রাজনৈতিক দলের মতো তারা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব। সো এটা হচ্ছে একটি পলিটিক্যাল পার্টির একটি দাবি। তারা মনে করছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত মানে নির্বাচন শব্দটি উচ্চারণ করা যাবে না। এখন তারা এই বিচারটি শেষ করার জন্য কিংবা বিচারিক প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আগামী 20 বছর সময় নেবে। তাহলে কি আমরা 20 বছর নির্বাচনের কথা উচ্চারণ করব না? আমরা 20 বছর তাদের হাতে রাষ্ট্র ছেড়ে দিয়ে রাখবো, তারা তাদের মতো স্বেচ্ছাচার করবে, মব রাজত্ব কায়েম করবে, এইসব করে যাবে, বাস এইভাবে দেশ চলবে? নো, এটা তো হতে পারে না, তাই না? দেশ পরিচালিত হবে জনগণের ভোটে, জনগণের প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে, বিচারের জায়গায় বিচারও চলবে। এখন আমরা এই যে একবারে বিচারের এখন পর্যন্ত যে প্রক্রিয়া, আপনি দেখেন যে মামলাগুলো যে হয়েছে, আমরা তো পত্র পত্রিকায় এখন তো বাংলাদেশের ধরেন যে, আমি এই কথাটা প্রায়শই বলে থাকি যে বাংলাদেশে এখন আসলে মিডিয়া বলতে কোনো কিছু নাই, এটা আমি বলি। হ্যাঁ, তারা আসলে কি ঘটে, কোথায় ঘটছে, কেন ঘটছে, অনেক কিছু না। কিন্তু একটি পক্ষ তো দাবি করছে যে গত 16 বছর কথা বলা যায়নি, কথা বলতে পারেনি, মিডিয়াগুলো এখন স্বাধীন, তারা স্বাধীনভাবে কথা বলছে, মিডিয়া সংস্কারের জন্য কমিশন গঠন হয়েছে, সেখানে নানা রকম প্রস্তাবনা এসছে। এটা নিয়ে একটু আপনার একটু মন্তব্য চাইবো যে মিডিয়া স্বাধীনভাবে কথা বলতে পারে। এই আলোচনাটা শেষ করি। দেখেন, ফলে আপনি নিজে দেখেন, আপনি একটা সমাজের অংশ, তাই না? আপনি চারপাশে যা দেখেন এবং আপনি মিডিয়ারও অংশ, আপনি মিডিয়াতে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি যা দেখেন, আপনি যা চান সেটি মিডিয়াতে প্রতিফলিত হচ্ছে কিনা, তাহলে উত্তরটা আপনি নিজেও পেয়ে যাবেন। সো প্রত্যেকটা মানুষই আসলে সেভাবে তারা বিবেচনা করে দেখেই এই কনক্লুশনে এসেছে যে এখন আসলে মিডিয়া বলতে কোনো কিছু নেই। আচ্ছা, এখন তারপরেও মিডিয়াতে যে খবরগুলো এসেছে এখন পর্যন্ত এই মামলাগুলো নিয়ে, সেখানে দেখবেন যিনি মামলার বাদী তিনি আসামিকে চিনেন না, আসামি বাদীকে চিনেন না। এখন তাইলে এই যে মামলাগুলো, এবং এটি হত্যা মামলা, আপনি সাংবাদিকদের নামে হত্যা মামলা, সাংবাদিককে খুন করতে গিয়েছে বা সাংবাদিককে খুন করার কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিল, করে নাই। তো পুরো মামলাগুলি তো দায়ের হয়েছে এরকম হাওয়ার উপর, মানে বানোয়াট গল্পের উপর, মোস্ট অফ দ্য কেসেস। তাইলে এই যে এই জায়গাটি থেকে তো আসলে প্রক্রিয়া শুরুটাই তো আসলে প্রশ্নবিদ্ধ। তাহলে সামনের প্রক্রিয়াগুলো তাহলে কি হবে? হ্যাঁ, ইনভেস্টিগেশন গুলো প্রপারলি হবে কিনা, বা যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদেরকে আসামি করা হয়েছে, তারা আইনগতভাবে তাদেরকে ডিফেন্ড করার তারা সুযোগ পাবে কিনা, তাদের সুযোগ দেওয়া হবে কিনা। কিন্তু তার বাইরে তো আমরা দেখতে পাচ্ছি যে নানা রকম আসলে মূলত পলিটিক্সটাই হচ্ছে, যে কি বলেছেন, চলছে জামিন বাণিজ্য চলছে, তোমাকে মামলায় ঢুকাই দিব, তোমাকে মামলা থেকে বাদ দিব, এইসব বলে, এগুলো তো ইভেন সরকারের লোকজনই কথাগুলি কিন্তু বলেছে। এগুলো যে আমরা বলছি তা না, সরকারের লোকজনই বলছে যে এখন মানে মামলার কথা বলে টাকা পয়সা নেওয়া হচ্ছে, মামলা থেকে বাদ দেওয়া হবে বলে টাকা পয়সা নেওয়া হচ্ছে। এর বাইরেও যে জায়গাটি আপনি আবার আরো একটা যেটি হচ্ছে যে ধরেন আপনি রিমান্ডে কে কি বলেছে আপনি কিভাবে জানেন? কিন্তু মানে যারা গভর্নমেন্টের পক্ষে, যারা বিচারের প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তারা এমন সব তথ্য, মানে একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য এমন সব তথ্য মিডিয়াতে দিয়ে দিচ্ছে যে উনি রিমান্ডে এই কথা বলেছেন, এই কথা বলেছেন, এবং সেগুলো আমাদের পত্রপত্রিকা কোনো চেক না করে সেগুলো ফলো করে প্রচার করছে। ফলে এখন পর্যন্ত আমরা যেটা দেখি যে বিচারের চাইতেও, বিচার প্রক্রিয়ার চাইতেও, একটা জাস্টিস এনশিওর করার চাইতেও রাজনীতি করার দিকে নজরটা বেশি, এবং মূলত সে রাজনীতির মাধ্যমে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের দিকেই নজরটা বেশি, মূলত সেগুলোই হচ্ছে। ফলে এই ধরনের মামলার ভবিষ্যৎ কি দেখছেন সাগর ভাই, যে অ্যাকচুয়ালি এই মামলাগুলোর ভবিষ্যৎ কি, মানে কতদিন আগে শেষ হতে পারে, প্রকৃত অপরাধ কি সেটা চিহ্নিত হবে কিনা,
অপরাধী চিহ্নিত হবে কিনা, মানে সাক্ষ্য প্রমাণ, সেই বিষয়গুলোর মানে আমাদের বিচার ব্যবস্থার উপর কতটা আস্থা আছে? না, আপনি দেখেন যে বিচার এখনকার সময়ে আপনি বিচার ব্যবস্থার উপর আস্থা রাখাটা একটু ডিফিকাল্ট এই কারণে, আমরা তো দেখেছি না যে মব গিয়ে পুরো বিচার মানে আদালত পাড়া দখল করে নিয়ে বিচারকদের ফোর্স করে পদত্যাগে বাধ্য করে তারপর সেখানে অনেক নতুন বিচারক নিয়োগ করা হয়েছে এবং সেই বিচারকরা কারা, মানে সেখানে বিচারক হিসেবে কারা নিয়োগ পেয়েছেন, কোন প্রক্রিয়ায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড কি, আমরা কিন্তু এসব কিছু জানি না। আমরা তো এরকমও শুনি যে কেউ একজন হয়তো 10 বছর 15 বছর বিদেশে ছিলেন, তিনি আইন আদালতের ধারে কাছেও ছিলেন না। আমি এরকম শুনি, নানা জায়গায় এরকম আলাপ আলোচনা হয় যে তারাও নাকি গিয়ে বাংলাদেশে মানে বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নানা গুরুত্বপূর্ণ পদে বসে গেছেন। তো এই যদি অবস্থাটা হয় ফলে তখন কিন্তু আমাদের মানে জাস্টিস নিয়ে, বিচার নিয়ে, ন্যায় বিচার নিয়ে সংশয় প্রকাশ করার একটা সুযোগ থাকে। ফলে বর্তমানে যে অবস্থাটি হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু ফেস করেই আপনাকে এই ট্রায়াল গুলো শেষ করতে হবে। এখন ট্রায়ালটা কতদিনে শেষ হবে, আদৌ হবে কিনা, সেটা তো একটি মানে যে সরকারের আন্তরিকতা সদিচ্ছার উপর নির্ভর করে। সরকারের যদি আকাঙ্ক্ষা থাকে যে আমি এটাকে ঝুলিয়ে রেখে শুধু রাজনীতি করব এবং এটির কারণে ওদিকে নির্বাচন পিছিয়ে দিয়ে আমি দীর্ঘ সময় পাওয়ার এক্সারসাইজ করব, ক্ষমতায় থাকবো, সেই ক্ষেত্রে তো আপনার এইসব মামলা ইহজীবনে শেষ হবে না। জি, রাজনৈতিক মামলা পরিণতি লাভ করবে একভাবে।